প্রকৃত অর্থে বাংলাদেশে কোনো আদিবাসী নেই। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বাংলা রাষ্ট্রের কনসার্নটা আসলে কি? রাষ্ট্র হিসেবে আমাদের কনসার্ন হচ্ছে যে এমন একটা ইস্যু 2007 সালে আইএলও কনভেনশনে যে ইস্যুটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে সেটা আমাদের জন্য প্রাসঙ্গিক না। কারণ এখানে ওরা যেটাকে ওরা ইন্ডিজেনাস পিপল বলছে, যেটাকে এখন আমরা ধরে নিচ্ছি যেটা বাংলা হয়তো বা আদিবাসী। প্রকৃত অর্থে বাংলাদেশে কোনো আদিবাসী নেই। যদি আদিবাসীর সংজ্ঞাটাকে আমরা বোঝার চেষ্টা করি তাহলে এই কনভেনশনে বা এই ডিক্লারেশনে যে ইন্ডিজেনাস পিপলদের যে সমস্ত রাইটস যেগুলোর কথা বলা হয়েছে সেগুলো আমাদের জন্য প্রযোজ্য না, এবং এই কারণেই বাংলাদেশের এই ধরনের কোনো কনভেনশন কিংবা ডিক্লারেশনে স্বাক্ষর করার কোনো প্রয়োজন নেই। যে বাংলাদেশ সঠিক পদক্ষেপটাই নিয়েছে। তো এখানে একটা জিনিস একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে, যেরকম আমরা যেটাকে আদিবাসী বলছি, প্রকৃত অর্থে ইংরেজিতে যেটাকে ওরা নেটিভ বলে বা ইন্ডিজেনাস পিপল বলে অথবা অ্যাবরিজিনস বলে, কেউ কেউ ফার্স্ট নেশনস বলে, এগুলোর কিন্তু কোনো উপযুক্ত বাংলা প্রতিশব্দ নেই। কেন নেই? না থাকার কারণটা হচ্ছে যে শব্দগুলোকে তারা ব্যবহার করছে এগুলোর কোনো সার্বজনীন সংজ্ঞা কিন্তু যারা এটাকে ব্যবহার করছে, ইউনাইটেড নেশনসের যে ফোরাম অন ইন্ডিজেনাস ইস্যুস, তারাও কিন্তু বলছে যে এটার কোনো সংজ্ঞা বা প্রাতিষ্ঠানিক সংজ্ঞা আমাদের কাছে নেই। তারা কতগুলো প্যারামিটার সেট করেছে যে কোনো একটা জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কি কি প্যারামিটার্স প্রয়োজন। আমরা যদি সেদিক থেকেও দেখি তাহলে এই প্যারামিটার্সগুলোও বাংলাদেশের জন্য প্রযোজ্য না। যেরকম তারা একটা প্যারামিটার তারা বলছে যে সমস্ত জাতিগোষ্ঠী ওই অঞ্চলটা উপনিবেশে পরিণত হওয়ার আগে থেকে ওই এলাকায় অবস্থান করত তাদেরকে তারা আদিবাসী বলবে। দ্বিতীয় আরেকটা বলেছে যে ওই অঞ্চলের যে পারিপার্শ্বিক যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট তার সঙ্গে তাদের জীবন জীবিকার একটা ঘনিষ্ঠ একটা যোগাযোগ থাকতে হবে। তো দুটো প্যারামিটার্স দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা ওই শুধুমাত্র 300 বা 500 বছরের পুরনো ইতিহাসে যাব না। আমরা যদি 2000 কিংবা 2500 বছরের পুরনো ইতিহাস দেখি তাহলে এই দুটো প্যারামিটারের ভিতরে একেবারে পারফেক্টলি ম্যাচ করে যায় হতে বাঙালি জনগোষ্ঠী। বাকিরা যারা মূলত যাযাবর বা নোম্যাডিক পিপল, তারা এক এক সময়ে এক এক জায়গাতে ছিল, ঘুরে বেরিয়েছে। আজকে যারা যে প্রধান যে উপজাতীয় গোষ্ঠীগুলো আজকে নিজেদেরকে আদিবাসী বলে দাবি করছে, আমরা যদি হিস্টোরিক্যাল এভিডেন্স যদি দেখি, আর্কিওলজিক্যাল এভিডেন্সেস দেখি, বা যে সমস্ত শিলালিপি আছে এগুলো যদি আমরা গবেষণা করে থাকি শুধুমাত্র মুখের কথা না শুনে, আমরা যেটা দেখতে পাবো যে তিবেত ও বার্মান যে সম্প্রদায়টা, এদের আদি নিবাস কিন্তু আসলে ছিল হিমালয়ের ওপারে ভোত নামে একটা জায়গায়, BHOTE, এবং এদেরকে ইন জেনারেল কালেকটিভলি ভুতিয়া বলা হতো। এগুলো কিন্তু আপনার আর্থার পি ফায়ারের একটা বই আছে এইসব ব্যাপারের উপরে, এগুলো কিন্তু প্রমাণিত সত্য। ওখান থেকে তারা ধীরে ধীরে একসময় হিমালয়ের বিভিন্ন উপত্যকা ধরে মাইগ্রেট করে তারা একসময় আমাদের যে ব্রহ্মপুত্র ভ্যালি এখানে আসছে, ওখান থেকে তারা কিছু কিছু লোক আমাদের হিল ট্র্যাক্সের এদিকে আস্তে আস্তে সরে আসছে, চীন হিলস, নাগা হিলস বা যে মিজোরামের মধ্যে দিয়ে কিছু কিছু লোক আবার মিয়ানমারে চলে গেছে। সো এই লোকগুলো আজকে যে আদিবাসীর কথাটা তুলছে, যে প্রসঙ্গটা পলাশ ভাইও বললেন 2007 সালের আগে তো এই শব্দটা কখনো ছিল না। সো আমি বলবো এটা একটা আর্টিফিশিয়াল কনস্ট্রাকশন অফ আইডেন্টিটি। আমরা যেটাকে সোশ্যাল আইডেন্টিটি বা সামাজিক পরিচয় বলি, এটা একটা কৃত্রিম একটা কনস্ট্রাকশন। এটাকে তৈরি করা হয়েছে, দিস ইজ অ্যান এক্সপোর্টেড থিং, বা আমি বলবো ইম্পোর্টেড থিং, যেটা বিশ্বের যারা আজকে বিভিন্ন মোরাল রাষ্ট্র যারা আছে তারা তাদের কতগুলো এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন সময় এই ধরনের কিছু রেসিপি তারা আমাদের ভালনারেবল সোসাইটিগুলোতে সার্ভ করে। এই এজেন্ডাগুলোকে তারা তৈরি করে, এজেন্ডা সেটিং করে, যাতে করে এটা নিয়ে একটা বিভাজনের রাজনীতি শুরু করা যায়, যেখানে জাতীয় ঐক্যটাকে নষ্ট করে ফেলা যায়। আজকে এই 5ই আগস্টের পর থেকে পুরো বাংলাদেশের প্রতিটা সচেতন মানুষ যখন আমরা আপ্রাণ আন্তরিকভাবে চাচ্ছি যে একটা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আপনি দেখেন বিগত 15 বছর ধরে কিন্তু এটা হিমাগারে চলে গিয়েছিল। এই আদিবাসী ইস্যু নিয়ে কিন্তু কোনো কথাবার্তা হয়নি। একটা রংধনু সমাজ ব্যবস্থা, বিভিন্ন রঙের মানুষ থাকবে এখানে, বিভিন্ন জাতিগোষ্ঠী এখানে একই সাথে থাকবে, সেখানে আপনার বিভিন্ন ধর্মের লোক থাকবে, বিভিন্ন ভাষাভাষী লোক থাকবে, তাদের কালচারাল ডিফারেন্সেস থাকবে, তবেই না একটা রংধনু সমাজ গঠিত হবে। কিন্তু রংধনু সমাজ কিন্তু একটা ইন্টিগ্রেটেড সোসাইটি, একটা অ্যাসিমিলেটেড সোসাইটি, যেখানে প্রত্যেকে আমাদের কমন স্বার্থগুলো একই থাকবে। সাংস্কৃতিকভাবে আমাদের কিছু বিভাজন থাকতেই পারে, বিভাজন বলবো না আমি, বৈচিত্র্য থাকতে পারে,
কিন্তু সেটা আমাদের ঐক্যে কখনোই কোনো একটা হুমকি তৈরি করবে না। হুমকিটা কেন তৈরি হয়? যেমন আপনি যে ডিক্লারেশনগুলোর কথা আমরা বলছি, আইএলওর কথা বলছি, বা ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অন দি রাইটস অফ ইন্ডিজিনাস পিপল যেখানে বলছে, সেখানে তারা এটাকে কিন্তু কালচারাল বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। তারা এখানে লিগ্যাল আসপেক্টগুলো নিয়ে আসছে। তারা এমনও বলছে যে এক একটা যে এথনিক গোষ্ঠীগুলো আছে তাদের বিচার টিচার তাদের নিয়মে হতে হবে। সো একটা দেশের ভিতরে আপনি তো দ্বৈত নিয়ম বা দ্বৈত নীতি আপনি পালন করতে পারেন না। এখানেই আমাদের আপত্তির বিষয়টা, বা এখানেই কিন্তু বিভাজনের সুরটা কিন্তু এখন শুরু হয়নি। আপনারা প্রায় প্রসঙ্গক্রমে আপনারা বলে থাকেন, আপনারা মিডিয়া ব্যক্তিত্ব যারা, পার্বত্য শান্তি চুক্তি। অ্যাকচুয়ালি কিন্তু চুক্তিটার নাম হচ্ছে CHT অ্যাকর্ড, মানে পার্বত্য চুক্তি। এটা কিন্তু শান্তি চুক্তি না, বরঞ্চ সব ক্ষেত্রে সব বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি এই চুক্তিটাই বরঞ্চ অনেক অশান্তির তৈরি করছে। একটা সাম্যর কথা বলে এখানে একটা অসাম্য তৈরি করা হচ্ছে, যে বাঙালি বৃহত্তর জনগোষ্ঠী যারা 50% পার্বত্য চট্টগ্রামের, তারা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। তাহলে আমি একটা জিনিসকে অ্যাড্রেস করতে গিয়ে তথাকথিত পশ্চাৎপদ জনগণকে আমরা এই পরিমাণ ইনসেন্টিভ দিলাম, তাও সবাইকে না। আমরা যে কথাগুলো বলছি উপজাতি ফোরাম বা যাদের কথাই বলছি, এখানে যারা কথা বলে আমাদেরকে মনে রাখতে হবে এরা কিন্তু পুরো পার্বত্য জনগোষ্ঠীকে তারা রিপ্রেজেন্ট করে না।